মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময়কর। এমন তেলাইতেছে, তারে মার্টিন লুথার কিং বানাই দিছে, এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে। এটা দেখা খুবই বিরক্তিকর। মিডিয়া হাইপ তুলছিল 2004 সালে ভারতীয় লোকসভা নির্বাচনে, ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নামছিল, গোহারা হারিছে। হিলারি ক্লিন্টন কেও মিডিয়া একদম হাইপ তুলছিল 2016 সালে, গোহারা হারছে ট্রাম্পের কাছে। ব্রেক্সিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে, থাকে না, এটা মিডিয়ার প্রেডিকশন ছিল। মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে, এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশনকে কেবল ভুল হিসাবে পাঠ করে না, তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে। 2016 সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল, এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে। মিডিয়ার ট্রাস্ট, মিডিয়ার বিশ্বাস। এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে, এবং তারা ভুল বলছে। এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে, মিডিয়া কভারেজ হিসেবে দেখে না। ফুকুয়েটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে, তখন তা ক্ষমতায় রূপ নেয়। তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে, মিডিয়া ক্ষমতা, ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে। আর হান্না আন্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না, সে প্রত্যাখ্যান করে। তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোন প্রার্থীর বিরুদ্ধে না, ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, লিখে রাখতে পারেন আজকের কথা। তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু, দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে। দেখেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল, যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে, আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই। এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে, সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে। আর একটা হয়রানি দেখেন পাবলিক কি করছে। আপনি এগিয়ে যাত্রী কয়টা বাজছেন এখানে? আপনার অনুভূতি কি? মানে এই যে 2টা বাজে আসছেন, এখন 6টা বাজে। খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে, আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। তারেক রহমানকে যে বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে, বাঙ্গু সুশীলদের শিরোমণি মতিউর রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে, তারেক রহমান আরো আগে আসলে ভালো হইতো, মানে এই শূন্যতা কাটতো। শুনেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে। তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে, তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে। তারেক রহমানকে সারা বিপ্লব হইল না একটা, ওনাকে সারা তো ওনাকে সারা দেশ বাঁচবে না, রাষ্ট্র বাঁচবে না, এটা একটা কথা। জনগণের কোনো এজেন্সি নাই, যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না, সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না। কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইল সিদ্ধান্ত নেওয়া, আর অপরিহার্য হওয়ার মানে হইল সিদ্ধান্ত এড়ায় যাওয়া। সিদ্ধান্ত মানেই ঝুঁকি, আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয়। তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায়। সে কথা বলে সাবধানে, নড়ে অনুমতি নিয়া, কার্যত অন্যদের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে। আর সে ব্যর্থতার দায় নিতে পারে না, কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না, সেই প্রতীক ভেঙে যাওয়া, যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভ ভেঙে যায়। ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না, ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে, জমাট হয়ে থাকে। তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না, ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যেই। এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না,
বরং স্থবিরতার প্রমাণ। অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না, অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না, শুধু পাহারা দেওয়া যায়। তাই দেখতেছেন না, খালি পাহারা আর পাহারা, নজিরবিহীন পাহারা। এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। উনি কিচ্ছু করতে পারবেন না, রাজনীতি তো দূর কি বাদ, কিছুই করতে পারবেন না। আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস, মিচিয়ানা চিপস। দলের প্রধান নেতা আসবে, মির্জা ফখরুল বলল তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাঁপে ওঠে, কাঁপুনি দিবে। আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কাপাকাপি করতে গিয়া একটা প্রোগ্রাম নিছে। পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান। আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা নাই, একজনও নাই। এটা কারোই মাথায় আসেনি, তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে। 3টা না 4টা প্রোগ্রাম তো কয়দিনে, তাই না? এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, জুলাই যোদ্ধা কে কে আছে? উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন, কার সাথে দেখা করবেন, কি নিয়ে যাবেন, কোনো পরিকল্পনা নাই। এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল, সেই দশের প্ল্যানিং দেখেন। রাজনীতি আগাইলো, ওরা তো কাঁপাইতে চাইতেছেন, রাজনীতি করতে চাইতেছেন না, স্পেকটাকাল দেখাইতে চাইতেছেন। পলিটিক্যাল লিডারের স্পেকটাকাল হইতেছে তার বক্তৃতা, তার রাজনীতি। কত লোক দেখতে আসছে জনসভায়, কত লোক হাজির হয়েছে, এটা স্পেকটাকাল না।